নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ে আলোচনা করব, ক্যামকর্ডার ভার্সেস ডিএসএলআর। তো ক্যামকর্ডার ভার্সেস ডিএসএলআর মানে কি, ভিডিওর ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং যেটা করব মানে করা হয়, সেই বিষয়েই আজকে একটু আলোচনা করব। তো ক্যামকর্ডারের ফেসিলিটিটা কি আর ডিএসএলআরের ফেসিলিটি বা কী, দুটোর মধ্যে তো তফাৎ আছে। সেই তফাৎটাই নিয়েই আলোচনা করব, আর কোনটার কি ভালো, কোনটার একটু প্রবলেম হয়, সেই বিষয়ে একটু আলোচনা করব। প্রথমে ডিএসএলআর সম্বন্ধেই বলি, ঠিক আছে। ডিএসএলআরের ভিডিও খুবই ভালো হয়, খুবই ভালো হয়, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ডিএসএলআরে আপনি সব সময় সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন না মানে কি, ধরুন আপনার কোনো একটা স্টেজ প্রোগ্রাম, গানের প্রোগ্রাম হচ্ছে, নাচের প্রোগ্রাম হচ্ছে, মুভমেন্ট প্রচণ্ড, সেক্ষেত্রে আপনি ডিএসএলআর দিয়ে ফিক্স শট, আপনি লং শট বা আপনার যেরকম ফ্রেম আপনার দরকার সেই লেন্স আপনি ইউজ করে, টেলিলেন্স ইউজ করে আপনি করতেই পারেন। কিন্তু আপনার জুম ইন জুম আউট আপনি কিন্তু পারবেন না সেটা করতে। কিন্তু এবার বলি, এর সাথে আবার এটা, যখনই ক্যামকর্ডার আপনি ইউজ করছেন, মানে যে কোনো ক্যামকর্ডারই আপনি ইউজ করুন, এটা যেমন প্যানাসোনিকের একটা ক্যামকর্ডার, তো এটা প্রফেশনাল। তো যদি ক্যামকর্ডার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কি হচ্ছে, ফ্রেমটা আপনি মানে লং শট থেকে আপনি অন দ্য মানে স্পটই আপনি জুম ইন করতে পারছেন, জুম আউট করতে পারছেন, অনেক ফেসিলিটি এটা মানে ডিএসএলআর দিতে পারে না, বা মিররলেসও দিতে পারে না, যতই দামি মিররলেস হোক আর কম দামের মিররলেসই হোক। তো যতই বলুন, ক্যামকর্ডার কিন্তু এই জায়গায় ডিএসএলআর থেকে এগিয়ে, ঠিক আছে। আর ডিএসএলআরের সুবিধাটা কি, মানে ক্যামকর্ডারে আপনার লেন্সটা আপনার মানে এই টাইপের ক্যামকর্ডার যেগুলো বলছি, এটা আপনি ডিটাচেবল লেন্স নয়, এগুলো ডিটাচেবল, ঠিক আছে। কিন্তু আপনি যদি আবার ক্যামকর্ডারের মধ্যে তো অনেক ভ্যারাইটি আছে, যেগুলো আপনার ডিটাচেবল লেন্স রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আলাদা। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, সেটা আবার আলাদা একটা টপিক, সেটা নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। কিন্তু এখন যেটা আমার কাছে রয়েছে সেইটা, বা আপনাদের কাছে যদি এরকম ক্যামেরা থাকে, এই ক্যামেরাগুলো ডিটাচেবল লেন্স নয়। এখানে ফোকাস, অ্যাপারচার প্লাস জুম ইন জুম আউট সবই রয়েছে, এখানেও ফোকাস সবই আছে। কিন্তু এইখানে ধরুন আমি যেটা অনশটে হাতটা দিয়ে আপনি তিনটে আঙুলে তিন রকম আপনি প্রথমে একটা ফোকাস করছেন, তারপরটা আপনার জুম ইন জুম আউট, আর এই পাশেরটা আপনার এক্সপোজারটা আপনার বা অ্যাপারচারটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারছেন, কিন্তু মানে স্মুথ ব্যাপারটা হবে। কিন্তু ডিএসএলআর এর ক্ষেত্রে যখনই আপনি বাড়াতে যাবেন, মানে ফোকাসটা আপনি হয়তো ঠিকঠাক ম্যানুয়াল ফোকাসে যদি করেন, ঠিকঠাক ফোকাস করলেন, কিন্তু যখনই জুম ইন জুম আউটটা হবে, এই ক্যামকর্ডারের সাথে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়, মানে একটা ওই জার্ক চলে আসে, কিন্তু ক্যামকর্ডার সেই জার্কটা আসে না। আর ধরুন আপনি শাটার স্পিড বা অ্যাপারচার আপনি অ্যাডজাস্ট করবেন, এখানে তো আপনার কোনো রিংই থাকে না অ্যাপারচারের, তো সেক্ষেত্রে আপনাকে সেই ভেতরের মেনু দেখে করতে হবে, বা আপনার যখন ডেল, সেক্ষেত্রে দেখবেন এক ঘাট দু ঘাট, মানে এক স্টপ দু স্টপ এরম করে বাড়বে, মানে আস্তে আস্তে বাড়বে, মনে হবে একটা জার্ক মনে হবে। কিন্তু ক্যামকর্ডারে কিন্তু সেই জার্কটা অ্যাপারচারের ক্ষেত্রে বা এক্সপোজারের ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু আসে না। এটা একটা বিশাল সুবিধা। এবার ডিএসএলআর এর সুবিধাটা কি, ডিএসএলআর এখন সবাই ইউজ করছে কেন, মানে আমিও ইউজ করছি। মানে ডিএসএলআর ধরুন টোটাল একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি দুটো তিনটে ক্যামকর্ডার ইউজ করছেন, মানে তার মধ্যে আপনি ধরুন দুটো ক্যামেরা আপনি ডিএসএলআর ইউজ করছেন। এবার ডিএসএলআরে কী হচ্ছে, এই যে আমি যতই বলি, ওই যে ডেপথ অফ ফিল্ড একটা ব্যাপার চলে আসছে। কী বলুন তো, আপনি নর্মাল লেন্স বা আপনি যদি 1.8 বা 2.8 লেন্সগুলো যদি ডিএসএলআর ইউজ করে যদি আপনি একটু টেলি করে ছবি নেন, সেক্ষেত্রে যে ব্লারনেসটা আসবে সেটা এই ক্যামকর্ডারে হয় না। এটা অস্বীকার করে লাভ নেই, হয় তখন আপনাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, সাবজেক্ট টু ব্যাকগ্রাউন্ড ডিস্টেন্স মেনটেন করতে হবে। কিন্তু ডিএসএলআর এর ক্ষেত্রে সেটা হয় না। ডিএসএলআর আপনার যাই ডিস্টেন্স থাক, পেছনটা ব্লার হয়ে যাবে ভিডিওর ক্ষেত্রে বা স্টিলের ক্ষেত্রে যাই বলুন। তো এই যে এখন যে ওই অনেকে এখন একটা ট্রেন্ড চলছে যে পেছনটা ব্লার বা সামনেরটা ব্লার, এটাই এখন ট্রেন্ড চলছে। তো
তো সেই ব্যাপারটার দিক দিয়ে ডিএসএলআর কিন্তু এগিয়ে। সেটাই বলছি, ডিএসএলআর ধরুন আপনার একটা 10 মিনিটের যদি একটা প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি ডিএসএলআর দিয়েও কিছু শট নিলেন, মানে ওটা কি বলবো, আপনি অর্নামেন্টাল শট যেগুলো বলি আমরা, অর্নামেন্টাল শট আপনি ডিএসএলআর দিয়ে নিলেন, আর মাস্টার শটগুলো আপনার ক্যামকর্ডার দিয়ে নিলেন, দেখবেন অনেক ভালো হয় রেজাল্ট। আর আরেকটা বলি, দেখবেন সবসময় ডিফোকাসটা কিন্তু আবার ভালো লাগে না, ব্যাকগ্রাউন্ডটা সবসময় ডিফোকাস, কিছুই বোঝা যাচ্ছে না, খালি যে সাবজেক্ট সেটাও কিন্তু সবসময় ভালো লাগে না। আপনার টোটাল ভিউটাও তো একবার ফোকাসে আসা উচিত, মানে আপনি কি সাজিয়েছেন, টোটালটা কি সাজিয়েছে, তার যে ডিটেলস, সেই ডিটেলসটাও তো আবার দরকার লং শটে। সেই লং শটে কিন্তু তখন এই ক্যামকর্ডারগুলো খুব ভালো কাজ দেয় ডিএসএলআর তুলনায়। আবার ওই যে বললাম, যদি আবার ফোকাসটা যদি আপনারা একদম পারফেক্ট ফোকাস করে পেছনটা ব্লার যদি করতে চান, তখন কিন্তু ডিএসএলআরের তুলনা হয় না। এটা সে ডিএসএলআর হোক বা মিররলেস হোক, যাই হোক। আমি যেমন এখন শ্যুট করছি একটা মিররলেস দিয়ে, তো সেই মিররলেসটা দেখুন এখন সবই ফোকাস, পেছনটা ফোকাস, আমিও ফোকাস, আমার এই সবই ফোকাস। এই ফোকাস হওয়ার কারণটা কি? একটা কারণ তো আছে, অ্যাপারচার, শাটার স্পিড প্লাস আইএসও, তো সব মিলিয়ে প্লাস একটা লেন্স। আমি এখন যে লেন্সটা ইউজ করছি এটা মানে কিট লেন্স ইউজ করছি, কারণ আমার পেছনটা এখন ব্লার দরকার নেই। মানে আমাকে বুঝতে হবে কখন আমি পেছনটা ব্লার করব, তো সেইটা বুঝে যদি আপনি ক্যামেরার লেন্সগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ছবির ইয়েটা অনেক ভালো হয়, এবং পার্টিও মনে হয় তাতে খুশি হয় বেশি। মানে আপনি যার কাজ করছেন তার, আপনি ধরুন একটা বিয়ে বাড়ি গেছেন, বিয়ে বাড়িতে আপনি সবই পেছনটা ব্লার করে দিয়েছেন, তো পার্টি, আবার অনেক পার্টি এরকমও আছে, আমি কি সাজালাম সেটাও তো আমার দেখার প্রয়োজন আছে, যে আমি ফুলগুলো আমার কতটা মানে টাটকা, যে মানে অনেক সময় দেখবেন ফুলের মধ্যে আপনার ওই জলের স্প্রেগুলো করে, তো সেগুলো দেখাতে গেলেও পরে আপনার একটুখানি ওয়াইড দরকার। মানে টোটাল আপনার ভিউটা যদি একটা গেটের ছবি নেন, সেক্ষেত্রে আপনার ভিউটা দেখাতে গেলে ফোকাস, পুরোটাই ফোকাস হলে সব সময় হয়তো ভালো লাগে না, কিন্তু কিছু কিছু সময় ভালো লাগে। পুরো একটা বিল্ডিংয়ের শট নিচ্ছেন আপনি, গেটটা খালি ফোকাস, বিল্ডিংটা ডিফোকাস, সেটা ভালো লাগে? আপনার টোটাল ব্যাপারটাই এক শটে দেখাতে হবে। আপনি তো শর্ট মানে 10 মিনিটের মধ্যে তো আপনি টোটাল ব্যাপারটা খালি ডিফোকাস করে দিলেন, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো লাগে না। এটা আমার সাজেশন। এবার আরেকটা বলি, ডিএসএলআর যদি অডিও নেন, অডিওর ক্ষেত্রে একটা খুব চাপ, তখন আপনাকে মেনু টিপে অডিও ব্যালেন্স করতে হবে, মানে কম বেশি যাই আপনি লেভেলটা করবেন। কিন্তু ক্যামকর্ডারে কিন্তু সেই অ্যাডভান্টেজটা আছে, যেটা আপনার মানে ডাইরেক্ট আপনি খুললেন, এখান থেকে আপনি দুটো চ্যানেলের ডাইরেক্ট আপনি অডিওটা ব্যালেন্স করতে পারছেন, মানে কম বেশি যাই হোক আপনি টোটালটা। কিন্তু ডিএসএলআরে সেটা সম্ভবই না, কোনো ডিএসএলআরে এখনও পর্যন্ত বেরোয়নি যে ডাইরেক্ট আপনার ওই অডিওর লেভেলটা। তো যদি বেরোয় তো ভালো নিশ্চয়ই। আবার অনেক অ্যাটাচমেন্ট আছে অডিওর, তো সেই অ্যাটাচমেন্ট লাগিয়ে কজন কাজ করে আমার সন্দেহ আছে। যেমন আমি প্রফেশনাল, মানে যারা একদম ফুল প্রফেশনাল কাজ করে তাদের ব্যাপারে বলছি না, তারা অ্যাটাচমেন্ট লাগিয়েই কাজ করে, তাদের কথা বলছি না, ইন জেনারেল বলছি আমি। সেক্ষেত্রে এর অডিও করাটা খুব চাপ। আর এক্ষেত্রে আপনার ডিএসএলআর অডিওটা, মানে ক্যামকর্ডারের অডিও করাটা খুব সহজ, এবং অডিও কিন্তু কোয়ালিটি সাউন্ড আসে ক্যামকর্ডারেই, এটা অস্বীকার করার জায়গা নেই। তার কারণ এর হচ্ছে আপনার পিনগুলো এক্সএলআর অডিওর দুটো, মানে এইটা চ্যানেল 2, এটা চ্যানেল 1, ঠিক আছে? তো এই একটা সুবিধা প্রচণ্ড, মানে মানে কাজ করতে গেলে পরে সুবিধাটা আমরা পাই। আর একটা বলি, আমরা ডিএসএলআর যখন ইউজ করছি বা মিররলেস যখন ইউজ করছি, যদি আমাকে ম্যাক্রো শট নিতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে লেন্সটা চেঞ্জ করতে হচ্ছে, ম্যাক্রো লেন্স লাগাতে হচ্ছে। এই ক্যামকর্ডারে, মানে সব ক্যামকর্ডারে থাকে না, তবে এখন যত ক্যামকর্ডারগুলো বেরোচ্ছে সবই মধ্যে থাকে, যেমন এটার মধ্যে আছে, এটাতে আপনার ডাইরেক্ট ম্যাক্রো আপনি ইউজ করতে পারছেন, কোনো লেন্স চেঞ্জ করতে হচ্ছে না। আপনি এখানে ম্যাক্রোর সুইচ আছে, এখানে ম্যাক্রোটা আপনি অন করে দিলেন, মানে মানে অ্যাসাইনমেন্ট করতে হয় আপনি কোন সুইচ। আমি যেমন 1 আর 2 আমার অ্যাসাইনমেন্ট করা আছে, তো আমি অন করলে পরে আমার এটা যদি অন করি, ম্যাক্রোটা আমার অন হয়ে যায়। মানে একদম কাছে কোনো কিছু শট নিলাম, পেছনটা ব্লার করা, যেটা বলছিলাম, ব্লার যদি মনে করেন এটা দিয়েও করা যায়, অসুবিধা নেই, ম্যাক্রোর ছবি অসাধারণ আসে। তো এইটাও একটা এর সুবিধা।
আর সেক্ষেত্রে আপনার এইখানে লেন্স চেঞ্জ করতে হচ্ছে। এবার ধরুন আপনি ফাস্ট কোনো কাজ করবেন, ফাস্ট কাজে কিন্তু ডিএসএলআর দিয়ে আপনি করতে পারবেন না। মানে ওই ফাস্ট ব্যাপারটা যতটা আপনি ক্যামকর্ডারে সুবিধা পাবেন সেটা ডিএসএলআরে হয় না। এটা আমি কাজ করতেও গিয়েও দেখেছি। আমি এখন ডিএসএলআরও ইউজ করছি, এই ক্যামকর্ডারও ইউজ করি, সবই করছি। মানে আমার যে এখন যে শ্যুটটা হচ্ছে সেটা আমার মিরারলেস ক্যামেরাতেই, প্যানাসোনিকের, ওটা 4K ক্যামেরা। তো সবই ইউজ করছি, কিন্তু আমি মানে অভিজ্ঞতার থেকেই বলছি। মানে ওগুলো কি বলুন তো, স্ট্যাটিক শট, মানে ডিএসএলআর ক্ষেত্রে বলছি, স্ট্যাটিক শট ঠিক আছে, মানে অসুবিধা নেই। মানে ধরুন এই যে আমি এখন বলছি, যেমন আমার ক্যামেরাটা স্ট্যাটিক রয়েছে, তো কোনো অসুবিধা নেই, একদম এর থেকে ভালো, মানে ক্যামকর্ডার থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, সব ঠিক আছে। কিন্তু আমি যদি মুভমেন্ট প্রচণ্ড দৌড়াদৌড়ি করি, সব কিছু করি, তখন কিন্তু ডিএসএলআর দিয়ে খুব চাপ হয়ে যায়। চাপ মানে আপনার, আমি মানে ট্রাইপডে নিয়ে আপনি করতেই পারেন, সেটা না, মানে কিন্তু ওই অ্যাডজাস্ট করাটা, ওই সময়ের মধ্যে অ্যাডজাস্ট করাটা, মানে আপনি ইয়ে করে ফোকাস করবেন না, এক্সপোজার বাড়াবেন না জুম ইন জুমার করবেন। কিন্তু এখানে আপনার হলে পরে এখানে আপনি গিফটটা নিলেন, এখান থেকে আপনি জুম ইন জুমার দু হাতটা আপনি ব্যবহার করতে পারছেন। জুম ইন জুমার করতে পারেন, এখানে ফোকাস অ্যাপারচার আপনি দেখে, মানে আপনি এইটা দিয়েও দেখতে পারেন, বাস আপনি এখান থেকেও দেখতে পাচ্ছেন, আইপিস দিয়েও দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার মানে স্মুথ ব্যাপারটা চলে আসে। এই স্মুথনেসটা ডিএসএলআরে হয় না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর একটা কি, ডিএসএলআর মানে আপনার ধরুন একটা 1 ঘন্টার একটা প্রোগ্রাম রেকর্ড করবেন, 2-3 বার কেটে যাবে শর্ট, 20 মিনিট পর বা 30 মিনিট পর ডিএসএলআর অটোমেটিক কেটে যাবে শর্টটা, মানে টানা রেকর্ডটা হবে না। এখনকার নতুন ক্যামেরাগুলোতে ওই লিমিটটা ম্যাক্সিমাম চলে গেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্যামেরা এখনও রয়েছে যেগুলো 30 মিনিটস, 20 মিনিটস, 25 মিনিটস এরকম হওয়ার পর অটোমেটিক কেটে, মানে অফ হয়ে যায়, মানে রেকর্ডিংটা। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার সেটা হয়নি। আপনি 3 ঘন্টা টানা রেকর্ড করুন, কোনো অসুবিধা নেই, রেকর্ড কন্টিনিউ চলবে যতক্ষণ আপনার মেমোরি কার্ড থাকবে, যতক্ষণ আপনার ব্যাটারি থাকবে, ঠিক আছে। এই একটা বিশাল একটা সুবিধা, মাঝখানে কোনো ব্রেক হবে না। কিন্তু ডিএসএলআর এর ক্ষেত্রে কিন্তু মাঝখানে ব্রেক হওয়ার চান্সটা মানে 100%। 1 ঘন্টার প্রোগ্রামে 2 বার অন্তত কাটবেই, 2 বার বা 3 বার কাটবেই, মানে রেকর্ড লিমিট ওই 20 মিনিটসের পর কেটে যাবে। এবার আপনার তাতে ব্যাটারি যতই থাক আর মেমোরি কার্ড যতই থাক, কিন্তু এখনকার নতুন ক্যামেরাগুলোতে এই লিমিটটা সরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার একটু সুবিধা হয়েছে, কিন্তু সবার কাছে তো আর নতুন ক্যামেরা নেই। তো সেই নতুন ক্যামেরা যাদের নেই তাদের ক্ষেত্রেই বলছি। তো এই অসুবিধাগুলো আছে বা সুবিধাগুলো আছে, কিন্তু যাই বলুন, ক্যামকর্ডারের ফেসিলিটি আলাদা, ডিএসএলআরের ফেসিলিটি আলাদা, মানে কারোর সাথে তুলনা করা যায় না। কিন্তু ওভারঅল যদি আপনি ভিডিওর ক্ষেত্রে বলছি, স্টিলের ক্ষেত্রে নয়, ভিডিওর ক্ষেত্রে ওভারঅল যদি আপনি হিসাব করেন, তাহলে ক্যামকর্ডারের মজা সব থেকে বেশি। মানে আপনি একটা ক্যামকর্ডার নিয়ে আপনি কাজটা যেভাবে হোক করে চলে আসতে পারবেন, কিন্তু ডিএসএলআর নিয়ে আপনি কাজটা চট করে আসতে পারবেন না। কারণ কি, এর লেন্স আপনার 2-3টে লেন্স নিতে হবে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপনার 50, বা আপনি নর্মাল লেন্স আপনার যদি টেলি লেন্স নেন সেই টেলি লেন্স, 2 বা 3টে লেন্স নিতে হবে। প্লাস আর একটা ব্যাপার হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ, একটা বিশাল ইয়ে। তো ব্যাটারি ব্যাকআপ আপনার এর যা দেবে, এ অন্তত আমার যে ব্যাটারি আছে, একবার চার্জ দিলে মোটামুটি 3-3.5 ঘন্টা টানা রেকর্ড হয়। তো এইটা সম্ভব না, আপনার 2-3টে ব্যাটারি নিতে হবে। সব মিলিয়ে যদি আপনি হিসাব করেন, ক্যামকর্ডারের তুলনা হয় না। আবার ছবির ওই যদি অর্নামেন্টস যদি আপনি সেইভাবে যদি দেখেন, ছবির অর্নামেন্টস যেগুলো হয়, সেই ছবির অর্নামেন্টস মানে শট যদি বলেন, সেক্ষেত্রে ডিএসএলআরের তুলনা হয় না, তখন ক্যামকর্ডার কিন্তু হেরে যাচ্ছে। তো দুটোকে নিয়েই চলতে হবে। তো আমার মনে হয় একটা ডিএসএলআর, একটা ক্যামকর্ডার যদি আপনার থাকে ভিডিওর ক্ষেত্রে, ছবি মানে ব্যালেন্স যখন আপনি এডিট করবেন, অসাধারণ হবে ব্যাপারটা। মানে সবই আপনার ওয়াইড সব কিছু পাচ্ছেন, আবার কিছু ক্রিয়েটিভ শট ডিএসএলআর দিয়ে নিলেন, মানে উইথ যদি গিম্বেল নেন তাহলে তো অসাধারণ, মানে বলা কোনো ইয়ে থাকে না, জায়গায় থাকে না। আর হাতেও নিতে পারেন। তো অনেক ক্যামেরাতে আপনার স্টেবিলাইজেশনটা থাকে, আর এইটাতে যেমন আপনার স্টেবিলাইজেশনটা খুব ভালো কাজ করে। মানে আপনি হ্যান্ডেল যদি শট নেন, কাপার বুঝতে পারবেন না।
মানে খুবই ভালো স্টেবিলাইজেশন। কিন্তু এটার মধ্যে আবার যেমন আমার এই ক্যামেরাটা পার্টিকুলার স্টেবিলাইজেশন নেই, তো হ্যান্ডেলে আপনি ভিডিও করলে পরে ওই জার্ক হবে। আপনার শোল্ডারে ওই ট্রাইপডে নিলে ঠিক আছে। এখনকার অন্য অন্য ক্যামেরা, অন্য কোম্পানির ক্যামেরাগুলো আপনার 5xx 7xx আপনার স্টেবিলাইজেশন দিয়েছে, কিন্তু সেই ক্যামেরাগুলোর দাম অনেক বেশি, অনেক বেশি। তো সেগুলো আপনি হ্যান্ডেল নিয়ে করতে পারেন, তখন গিম্বেলও প্রয়োজন হবে না। তো ওভারঅল আমি যদি 10-এর মধ্যে আমি একে মার্কস দেবো আমার মতে 8, আর ওই 10-এর মধ্যে যদি একে যদি আমি মার্কস দিই তাহলে আমি দেবো এর 6, ঠিক আছে। এবার আবার স্টিলে বা অন্য কিছুতে যদি বলেন তখন আবার এটা একটু বেড়ে যেতে পারে বা এটা একটু কমে যেতে পারে। কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমি টোটাল, আমি বারে বারে বলছি, ভিডিওর ক্ষেত্রে ওভারঅল একটা ক্যামেরা যদি নিয়ে যদি আপনি টোটাল যদি আপনাকে বলা হয় যে একটা ক্যামেরা নিয়ে আপনি পুরো শ্যুট করে নিয়ে আসুন, তখন ক্যামকর্ডারের তুলনা হবে না, তখন ডিএসএলআর সেই জায়গাটা দিতে পারে না। তো আর একটা ভাইটাল পয়েন্ট বলি, সেটা হচ্ছে কি, ধরুন আপনি দিনের বেলায় শ্যুট করছেন, প্রচণ্ড লাইট, মানে এত সান রয়েছে, মানে সানের লাইটটা এতটাই ব্রাইট, তো সেক্ষেত্রে আপনি ডিএসএলআর দিয়ে করাটা খুব চাপ। সেক্ষেত্রে আপনার যদি ক্যামকর্ডার ইউজ করেন, ক্যামকর্ডারের মধ্যে ইনবিল্ড আপনার এনডি ফিল্টার রয়েছে। মানে আমার এখানে যেমন 3টে স্টপ রয়েছে, 1/64, 1/16, 1/4। তো আবার কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক সময় 4টেও থাকে। আবার এখনকার যে নতুন ক্যামেরাগুলো ক্যামকর্ডার যেগুলো বেরিয়েছে, সনির কোম্পানির কথা বলছি, তো সেক্ষেত্রে আপনার ভ্যারিয়েবল এনডি ফিল্টার, মানে আপনার যখনই আপনি এনডি ফিল্টারটা ঘোরাবেন, মানে অ্যাপারচারের মতন বা এক্সপোজারের মতন স্মুথ ব্যাপারটা হবে, মানে আপনি কোনো জাগ বুঝতে পারবেন না। কিন্তু এইটাতে যেমন আপনার লাইটটা দেখে সঙ্গে সঙ্গে আপনার সিলেক্ট করে করতে হচ্ছে, মানে না তা নাহলে একটা করে জার্ক আসবে। তো এই এনডি ফিল্টারটা কিন্তু আপনার ডিএসএলআরে পাচ্ছেন না। ডিএসএলআর তখন আপনাকে এনডি ফিল্টার আলাদা করে আবার লাগাতে হচ্ছে, এক একটা এনডি ফিল্টার আলাদা আলাদা লাইট অনুযায়ী। তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু আপনার এই ক্যামকর্ডার কিন্তু দিচ্ছে। এটা একটা বিশাল, দিনের বেলা শ্যুট করতে গেলে খুব কাজের জিনিস কিন্তু এটা। তো কেমন লাগলো আজকে আমার এই আলোচনা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে জানাবেন, আর যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট এপিসোডের জন্য একটু অপেক্ষা করুন, আসছি আবার।